একজন চোর ১৫০ মিটার দূর থেকে একজন পুলিশ কর্মীকে দেখল। চোরটি তৎক্ষণাৎ ১৩ কিমি পার গতিবেগে দৌড়াতে শুরু করলো। পুলিশ কর্মী ১৪ কিমি পার ঘন্টা গতিবেগে তাকে ধাওয়া করলো। ৬ মিনিট দৌড়ানোর পর তাদের মধ্যে দূরত্ব কত হবে? তাহলে এই ক্ষেত্রে আমাদের হচ্ছে রিলেটিভ ভেলোসিটি কাজে লাগাতে হয়। তো এটা মনে করো হচ্ছে প্রাথমিক কাজের মধ্যে পুলিশ এবং হচ্ছে চোরের মধ্যে আ দূরত্ব কত ছিল? ১৫০ মিটার ছিল। এবার রিলেটিভ ভেলোসিটিটা কি হয়? রিলেটিভ স্পিড বা ভেলোসিটি যাই বলো একই ব্যাপার। তো এক্ষেত্রে হচ্ছে একই দিকে গেলে কি হয়? রিলেটিভ স্পিডটা বিয়োগ হয়। বড়টার থেকে ছোটটা বিয়োগ। তাহলে ১৪ থেকে ১৩ বিয়োগ। তো এটা হচ্ছে 1 কিমি পার আওয়ার। 1 কিমি পার আওয়ার। আচ্ছা। এক্ষেত্রে দেখো আমাদের বিষয়গুলো কি দেওয়া আছে? এটা দেওয়া আছে। এবার হচ্ছে আমরা S ইকুয়াল টু যে VT ফর্মুলা রয়েছে সেই ফর্মুলা ধরে করব। তো S মানে হচ্ছে দেখো ৬ মিনিট তারা হচ্ছে দৌড়াবে। ৬ মিনিট দৌড়াবে দুজনেই। তো ৬ মিনিট পরে তাদের মধ্যে দূরত্বের গ্যাপটা কত হচ্ছে সেটা আমরা এই সূত্র থেকে বের করে নেব। S হচ্ছে দূরত্ব, V বেগ বা গতিবেগ যাই ভাবো। আর T হচ্ছে সময়, অতিবাহিত সময়। তাহলে এক্ষেত্রে আমাদের S টা বের করব। V কত? এই যে রিলেটিভ ভেলোসিটি ইউজ করব 1। আচ্ছা এক্ষেত্রে দেখো এককটা হচ্ছে আমাদের দূরত্ব কি দেওয়া আছে? মিটার এককে দেওয়া আছে। তাহলে আমরা কি করব? এটাকে আমরা আ এই কিমি পার আওয়ারকে কত দিয়ে গুণ করব? ৫/১৮ দিয়ে গুণ করলে এটা মিটার পার সেকেন্ডে চলে আসবে। আচ্ছা এটা মিটার পার সেকেন্ডে আসলো। আর টাইম কত? ৬ মিনিট। আচ্ছা ৬ মিনিটকে আমরা হচ্ছে সেকেন্ডে করতে গেলে ইনটু ৬০ করব। আচ্ছা এটা কাটাকাটি করলে কত হবে? দেখো এই ৬ দিয়ে যদি এটাকে আমি কাটি তাহলে কত হচ্ছে? ৩ আর ৩ দিয়ে এটাকে কাটলে হচ্ছে ২০। তাহলে ৫ আর ২০ গুণ করে তাহলে হলো ১০০। তাহলে ১০০ মিটার। তাহলে চোর এবং পুলিশের মধ্যে ৬ মিনিট পরে তাদের হচ্ছে তারা কতটা কাছে আসবে? তাদের মধ্যে দূরত্বটা কিন্তু কমে আসবে কত? ১০০ মিটার হচ্ছে দূরত্ব কমে আসবে। ১০০ মিটার দূরত্ব কমে আসবে। তাহলে তখনও কিন্তু পুলিশ চোরকে ধরবে না। তাদের মধ্যে কিছুটা গ্যাপ থাকবে। কিছুটা গ্যাপ কত গ্যাপ থাকবে? তাহলে তাদের মধ্যে দূরত্বের ব্যবধান হবে। ইনিশিয়াল ছিল কত? ১৫০ মিটার। সেখান থেকে ১০০ মিটার বাদ দিতে হবে। ১০০ মিটার বাদ দিলে আমাদের হচ্ছে কত? ৫০ মিটার। তাহলে তাদের মধ্যে ৬ মিনিট পরে তাদের দূরত্বের ব্যবধান কত হবে? ৫০ মিটার। অপশন নাম্বার বি আমাদের হচ্ছে একদম কারেক্ট আনসার। তো এটা আমি দেখো ইন ডিটেইলস বলে দিলাম। যারা নতুন দেখছো তাদের ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে। আর যারা আগের থেকে নিয়মটা জানো তারা আরেকবার দেখে নাও। তোমাদের হচ্ছে রিভিশন হিসেবে সেটা কাজে লাগবে। তো তোমাদের কাছে আমার একটি অনুরোধ, আমি YouTube প্ল্যাটফর্মে সবে নতুন এসেছি। তো তোমরা যদি আমার ক্লাসগুলো দেখে উপকৃত হও, পরীক্ষার উপযোগী বলে মনে হয় এবং বুঝতে পারো ঠিকঠাক, তাহলে তোমরা ভিডিওটিতে একটি লাইক করবে এবং পরিচিত বন্ধু-বান্ধবদের মাঝে শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবে, যাতে এরকম বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্ক বা সায়েন্সের সমাধান সহজ পদ্ধতিতে বেসিক থেকে কনসেপ্টের মাধ্যমে এবং বিভিন্ন শর্টকাট পদ্ধতিতে শেখার জন্য। সামান্তরিক ABCD তে AD এবং AC এর মধ্যবর্তী মধ্যবিন্দু দুটির সংযোজককারী রেখাংশের দৈর্ঘ্য 2 ইউনিট। যদি সামান্তরিকটির পরিসীমা 20 ইউনিট হয়, তবে AD এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো দেখো সামান্তরিক আমি একটা ফিগার ড্র করে নিচ্ছি। সামান্তরিক মনে করো এটা একটা সামান্তরিক। তো এরকম জ্যামিতির অঙ্ক আসলে আমাদের হচ্ছে ফিগার ড্র করে নিলে সহজেই আমরা করতে পারি। তো সামান্তরিকটির হচ্ছে পরিসীমা দেওয়া আছে 20। আচ্ছা এক্ষেত্রে বলা আছে AD, আচ্ছা নাম দিয়ে দিলাম ABCD। আচ্ছা AD এবং AC, AD এবং AC, তাহলে AC যদি আমি জয়েন করি, এটা AC। আচ্ছা AD এবং AC এর মধ্যবিন্দু দুটো যদি আমরা সংযোগ করি, তাহলে মধ্যবিন্দু সংযোগ করলে দেখো এইটা মধ্যবিন্দু সংযোগ করলাম। এইটার দৈর্ঘ্য কত দিয়ে দিয়েছে? দিয়ে দিয়েছে হচ্ছে ২ মিটার। আচ্ছা ২ ইউনিট দেওয়া আছে। তাহলে আমাদের এর দৈর্ঘ্য কত হবে? এইটা বের করতে হবে। টোটাল পরিসীমা দেওয়া আছে এত। আচ্ছা তো আমরা ক্লাস 9 এর একটি উপপাদ্য থেকে আমরা এটা কনসেপ্টটা ক্লিয়ার করব। তো দেখো ACD এই ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখাংশ এইটা। তো এটাকে সাপোজ নাম দিলাম আমি P আর হচ্ছে এটা কি? তাহলে PQ টা AD এবং AC কে মধ্যবিন্দুতে ছেদ করেছে। তাহলে আমরা কি পাই? এই PQ হচ্ছে DC এর অর্ধেক হয়। PQ হচ্ছে DC এর কত হয়? আ PC এর হচ্ছে আ অর্ধেক হবে। অর্থাৎ এটা যদি ২ হয় তাহলে ডিসির দৈর্ঘ্য কত হবে? ডিসি হচ্ছে ৪ হবে। আচ্ছা, এবার সামান্তরিকের ক্ষেত্রে কি হয়? বিপরীত বাহুগুলো সমান হয়। তাহলে এটাও ৪ হবে। তাহলে আমাদের পড়ে থাকলো কি? পড়ে থাকলো হচ্ছে বিসি আর হচ্ছে থাকলো এডি। তাহলে বিসি আর এডির দৈর্ঘ্য কত হবে? দেখো টোটাল ছিল হচ্ছে ২০। টোটাল হচ্ছে পরিসীমা ২০ ছিল। এদিকে ৪, এদিকে ৪। তাহলে ৪, ৪ ৮ চলে গেল। থাকলো কত? থাকলো হচ্ছে আমাদের ১২। তাহলে বিসি আর এডি দুটোই সমান হবে। তাহলে এক্ষেত্রে আমাদের হচ্ছে বিসি ইকুয়াল টু এডি, বিসি ইকুয়াল টু এডি। এই দুটো হচ্ছে কি হবে?
সমান হবে, এই দুটো কত হবে, এই 12 অর্ধেক হবে, তাহলে 12 বাই হচ্ছে 2, 12 বাই 2 ইকুয়াল টু হচ্ছে 6, তাহলে 6 ইউনিট এই হচ্ছে এডি বা বিসির দৈর্ঘ্য হবে। তো এক্ষেত্রে আমাদের সঠিক আনসারটা হবে অপশন নাম্বার এ। তাহলে এ আমাদের হচ্ছে কারেক্ট আনসার। দেখো আমি অঙ্কটা ডিটেলস বলে দিলাম, তো ডিটেলস জানা থাকলে অঙ্কটা হচ্ছে 5 সেকেন্ড 7 সেকেন্ডের মধ্যে কিন্তু করা যাবে। তো টাইম অ্যান্ড ওয়ার্ক চ্যাপ্টারের একটি অঙ্ক খুবই ইম্পর্টেন্ট এবং ইউনিক টাইপের, এইরকম কোশ্চিন সচরাচর পরীক্ষায় আসে না। তো বর্তমানে এরকম কোশ্চিনও আসছে। তো দেখো কি বলা আছে, এ এবং বি একত্রে 12 দিনে কাজ সম্পন্ন করতে পারে। এ একা হচ্ছে 20 দিনে করতে পারে সম্পন্ন। বি প্রতিদিন অর্ধেক দিন কাজ করে, তবে এ এবং বি একত্রে কত দিনে কাজটি সম্পন্ন করবে। তো আমরা এটা দেখো একটু ইউনিক টাইপের এই কারণে যে বি কিন্তু হচ্ছে গোটা দিন কাজ করবে না, দিনের অর্ধেক সময় কাজ করবে। এ গোটা দিন কাজ করবে কিন্তু বি অর্ধেক দিন কাজ করবে। তো আমরা এক্ষেত্রে ধরে নেব, তো কি ধরে নেব, মনে করো হচ্ছে 2x দিন সময় লাগবে, 2x দিন হচ্ছে কাজটি সম্পন্ন করতে সময় লাগবে। তো 2x দিন যদি সময় লাগে, তাহলে এই 2x দিনের মধ্যে দেখো এ আর বি কিন্তু কি করবে, এ তো হচ্ছে দেখো এ হচ্ছে 2x দিনই করবে, ও ফুলফিল করে। আর বি করবে কি, দেখো বি হচ্ছে করবে, বি কিন্তু দেখো 5 দিন 10 দিন যদি কাজ হয়, তাহলে বি হচ্ছে কি প্রত্যেকদিন হাফ টাইম কাজ কাজ করবে। তাহলে হচ্ছে 10 দিন কাজ হলে টোটাল হচ্ছে ওর দিন সংখ্যা কত হবে, 5 দিন কাজ হবে। তাহলে 2x এর অর্ধেক দিন কাজ করবে বি, তাহলে বি কিন্তু x দিন কাজ করবে। এটা কিন্তু আমাদের ক্লিয়ার হতে হবে। এইবার আমাদের দেখো দুজনে মিলে কত কাজ করে, দেখো দুজনে মিলে হচ্ছে 1/12 অংশ কাজ করে, আর এর কাজটা হচ্ছে 20 দিনে করে। তাহলে এর কাজটা যদি আমি এখান থেকে বাদ দিয়ে দেই, তাহলে 20 অংশ মানে 20 দিনের কাজ, মানে 20 দিনে কত করবে, এক অংশ, তাহলে একদিনে করবে 1/20। তো এইটা যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করলে আমাদের কত রেজাল্ট আসবে, এটা হচ্ছে লসাগু 60 হচ্ছে, তাহলে 60 এটা 5 মাইনাস 3 অর্থাৎ 2, তাহলে এই 2 দিয়ে এটা কাটলে হচ্ছে 30। তাহলে বি একদিনে করবে কিন্তু 1/30 অংশ, বি একদিনে করছে কত 1/30 অংশ, অর্থাৎ বি হচ্ছে গোটা কাজটা কিন্তু 30 দিনে শেষ করছে। আচ্ছা এইবার আমাদের শর্তটা কি অ্যাপ্লাই হবে, দেখো শর্তটা হচ্ছে, তাহলে বি হচ্ছে 2x দিন কাজ করছে, তাহলে x দিনে করে একদিনে করবে 1/12, তাহলে 2x দিনে করবে কত 2 ইন্টু 2x ইন্টু এটা করতে লাগবে, তাহলে 2x বাই হচ্ছে 12। আচ্ছা এটা ভুল লিখলাম, এটা তো এর কাজ না, এটা হচ্ছে দেখো এইটা হচ্ছে এর একদিনের কাজ। তাহলে এক্ষেত্রে এটাকে গুণ করতে হবে, তাহলে 2x বাই হচ্ছে 20, 2x বাই 20 প্লাস বি হচ্ছে x দিন কাজ করবে, x দিনে কত করবে x বাই হচ্ছে 30। এইটা হচ্ছে টোটাল এক অংশ কাজ হবে। তো এইটা এবারে আমাদের সলভ করতে হবে। তাহলে এটা যদি আমরা 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে কত হচ্ছে 10। আচ্ছা 2 দিয়ে কাটলে 10, তাহলে এলসিএম কত হবে, এলসিএম ডেফিনেটলি 30। আচ্ছা 30, তাহলে এটা হচ্ছে 10 দিয়ে ভাগ করলে 3, 3x, আর এটা হচ্ছে x, তাহলে এটা হচ্ছে 4x ইকুয়াল টু 1। তাহলে এইটা আমাদের কত হচ্ছে, তো 2 দিয়ে কাটলে এখানে 2 থাকলো, আর এখানে হচ্ছে 15 থাকলো। তাহলে এক্ষেত্রে আমাদের ডাইরেক্ট হচ্ছে 2x এর মান পেয়ে যাচ্ছি। ডাইরেক্ট 2x ইকুয়াল টু কত হচ্ছে, 2x ইকুয়াল টু হচ্ছে 15 পেলাম। 2x ইকুয়াল টু 15, দেখো x এর মান বের করা, যেহেতু আমাদের 2x টাই ফাইনাল আনসার, তাহলে 2x বের হচ্ছে, আর ঝামেলা করার দরকার নেই, x এর মান বের করলাম না। তো তাহলে আমাদের হচ্ছে a আর b দুজনে মিলে 15 দিনে কাজটা করবে। তো এটা ইউনিক টাইপের অঙ্ক, তোমরা এটা ভালো করে দেখে রাখবা। ক্রেতা একটি দ্রব্য তার ধার্য মূল্যে বিক্রি করে 18% লাভ করেন। যদি তিনি ধার্য মূল্যের উপর 10% ছাড় দেন, তবে দ্রব্যটিতে প্রকৃত লাভ কত হবে। তো দেখো এক্ষেত্রে এটাও একটু আলাদা টাইপের অঙ্ক। তো আমরা যদি সিপি ধরে নেই, সিপি হচ্ছে 100 টাকা যদি আমরা ধরে নেই, তাহলে সেক্ষেত্রে লাভ কত হচ্ছে, 18% লাভ করছে। তাহলে 18% লাভ যদি করে, 18% লাভ করলে এক্ষেত্রে এসপি কত হবে, তাহলে এসপিটা হয়ে যাবে আমাদের 118 টাকা, তাই তো 118 টাকা। এবার এবার বলা আছে কি যে ধার্য মূল্যে বিক্রি করা হলো, তাহলে এক্ষেত্রে কিন্তু ধার্য মূল্য অর্থাৎ এমপিটাও কিন্তু এটাই হবে, এমপিটা হচ্ছে 118 টাকায় হচ্ছে। আচ্ছা হলো, এবার বলা আছে যদি ধার্য মূল্যের উপর 10% ছাড় দেয়, তাহলে তার কত লাভ হবে। তো দেখো দ্বিতীয় ক্ষেত্রে আমাদের হচ্ছে SP2 কত হবে। দ্বিতীয় ক্ষেত্রে দেখো SP2 কি, ধার্য মূল্য এটা পেয়ে গেছি, তাহলে 118, এর উপর 10% অফ দিবে, 10% অফ দিলে কত দাম নেবে, 90% দাম নেবে, অর্থাৎ 90/100। তো এটা হচ্ছে আমাদের কাটাকাটি করতে হবে। তো কাটাকাটি করলে কত হচ্ছে, দেখো আমি এটা শুধু গুণ, এই জিরো কাটলাম, 9 দিয়ে এটাকে গুণ করলে কত হবে, 8 9 72-এর 2, আর হচ্ছে হাতে থাকলো 7, 9 11 99, 99 আর হচ্ছে সাথে 106, তাহলে 106। এবার হচ্ছে 10 ছিল পয়েন্ট, তাহলে এইখানে বলবে, তাহলে 106.20, তাহলে এখানে একটা জিরো নিতে হয়, টাকা পয়সা অঙ্কে লাস্ট 2 ডিজিট রাখতে হয় দশমিকের পরে। তো এবার দেখো আমাদের হচ্ছে
প্রথমে হচ্ছে সিপি কত ধরেছিলাম 100, ফাইনালি হচ্ছে জিনিসটা যখন 10% ডিসকাউন্টে বিক্রি করা হলো তখন ফাইনালি বিক্রি করা হলো কত টাকায়, তাহলে আমাদের হচ্ছে প্রফিট পার্সেন্টেজ কত হবে। প্রফিট পার্সেন্টেজ ডেফিনেটলি এটা থেকে 100 বিয়োগ করতে হবে। তো এক্ষেত্রে এটা থেকে যদি আমরা 100 মাইনাস করি তাহলে এটা কি হবে, এটা সবাই মুখে বলা যায়। তাহলে 6 হচ্ছে 20, এইটা কিন্তু হচ্ছে পার্সেন্টেজ ডাইরেক্ট হবে। তো ডাইরেক্ট কেন, এখানে পার্সেন্টেজ 100 টাকা সিপি ধরা আছে, তাহলে যেটা লাভ হবে সেটা ডাইরেক্ট হচ্ছে শতকরা লাভ হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে এই অঙ্কটাও একটু ডিফারেন্ট টাইপের ছিল, ইউনিক টাইপের, তো এটাও ইম্পর্টেন্ট, তোমরা একটু দেখে নেবো ভালো করে। তো আশা করি বুঝতে পারলে। আমি ডিটেলস বলে দিলাম এবং শর্টকাট পদ্ধতিও ইউজ করা হলো। অঙ্কের সংখ্যা এমন যে তার একক, দশক এবং শতক ঘরের অঙ্কের অনুপাত 1:2:3 এবং সংখ্যাটি এবং অঙ্কগুলির স্থান পরিবর্তন করে প্রাপ্ত বিপরীত সংখ্যাটির যোগফল হলো 1332। সংখ্যাটি কত? তো এটা কিভাবে করব দেখো। তো এটা দেখো, আমরা এক্স ধরে করবো না, এক্স ধরে করলে একটু ক্যালকুলেটিভ হবে। তো আমরা বেসিক থেকে করবো। দেখো, একক, দশক, শতক। আচ্ছা, এবার ডিজিটগুলোর অনুপাত কত দেওয়া আছে? 1 2 3, 1 2 3। দেখো আমি এদিক থেকে লিখলাম তাহলে আমাদের সুবিধা হবে। তো এটা দেখো, এটা প্রথমে দেওয়া ছিল, আমি ঘুরে নিয়েছি, মানে একক, দশক, শতক। আমাদের তো একক, দশক, শতক এদিক থেকে লিখতে হয়। তাহলে সংখ্যাটা যদি আমি ডিজিটগুলো এটাই ধরে নিই, 3 2 আর 1, তাহলে সংখ্যাটা কিন্তু আমাদের কত হচ্ছে? সংখ্যাটা কিন্তু হচ্ছে এটা। এবার আরো কি সম্ভাব্য কেস হতে পারে, এইটাকে যদি আমি প্রত্যেকটাকে 2 দিয়ে গুণ করি, কারণ এগুলো দেখো অনুপাত ছিল, অ্যাকচুয়ালি এগুলো অনুপাত ছিল। তো এটাকে যদি আমি 2 দিয়ে গুণ করি, 2 দিয়ে গুণ করলে কত হবে? 6:2, তাহলে হচ্ছে 4:2, এটা হচ্ছে 2 হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, আরেকটা কেস হতে পারে। এবার যদি আমি এটাকে 3 দিয়ে গুণ করি, 3 দিয়ে গুণ করলে দেখো 9, 3 দিয়ে গুণ করলে এটা হচ্ছে 6, আর 3 দিয়ে গুণ করলে এটা হচ্ছে 3। তো দেখো, 4 দিয়ে গুণ করা যাবে না, এই কারণে 4 দিয়ে গুণ করলে কিন্তু শতক স্থানীয় অঙ্কটি এটা 12 হয়ে যাচ্ছে, যেটা সম্ভব নয়। তার জন্য এই 3টে কেস আমাদের হতে পারে। তো এবার দেখো, বলা আছে যে সংখ্যাটি এবং, তাহলে এক্ষেত্রে কি, আমি যদি এই কেসটা ধরে নিই, তাহলে এক্ষেত্রে আমাদের সংখ্যাটা কত হচ্ছে? সংখ্যাটা হচ্ছে 321। তাহলে 321 এবং এবার সংখ্যাগুলো একক, দশক, শতক এগুলো যদি হচ্ছে অল্টারনেট করে চেঞ্জ করে দেওয়া হয়, চেঞ্জ করে দিলে কি হবে, এটা এখানে আসবে, এটা এখানেই থাকবে, আর এটা এখানে যাবে। তখন সংখ্যাটা কত হয়ে যাবে? সংখ্যাটা কিন্তু হবে 1 2 3। তো এদের যোগফল কখনোই হচ্ছে 1300 হচ্ছে না, তাহলে এইটা কিন্তু হবে না। ঠিক আছে, এই কেসটা তাহলে আমাদের ফেল হলো। সেকেন্ড কেসটা যদি নিয়ে আলোচনা করি, তাহলে সেকেন্ড কেসটা হচ্ছে 642, সংখ্যাটা হচ্ছে 642, এটা হচ্ছে না। এবার বিপরীত রিভার্স করে লিখলে কি হবে? এটা হয়ে যাবে 202, তারপর হচ্ছে 4 6, 2 4 6, এটা হবে। তো এদের যোগ করলে কত? 800 সামথিং হচ্ছে, তো এটাও হবে না। তাহলে পড়ে থাকলো কি আরেকটা অপশন থাকলো, তাহলে হচ্ছে 963। তো 963, আর এগুলোকে রিভার্স করে লিখলে কত হবে? প্রথমে 3 আসবে, মাঝখানে 6 থাকবে, আর 9টা হচ্ছে এককের স্থানে যাবে, তাহলে এইটা। তো দেখো, এইটা যদি আমরা যোগ করি তাহলে কিন্তু যেটা বলেছে যে মেন সংখ্যা আর হচ্ছে রিভার্স ডিজিটগুলো হচ্ছে রিভার্স করে লিখলে যে সংখ্যা পাবো তাদের হচ্ছে সাম কিন্তু যেটা বলেছে সেটা মিলে যাচ্ছে। দেখো, এটা হচ্ছে কত হচ্ছে? 2 আর হচ্ছে 12 13, আর এদিকে হচ্ছে 10, এটা 13, তাহলে 1332 এটা কিন্তু স্যাটিসফাই করছে। তাহলে আমাদের হচ্ছে অপশন থেকে দেখলে সঠিক আনসারটা হচ্ছে 963 আমাদের কারেক্ট আনসার। 963 কারেক্ট আনসার। তাহলে এক্ষেত্রে ডি নম্বর অপশনটা আমাদের কারেক্ট। তো এইটা হচ্ছে একটু ইউনিক টাইপের অঙ্ক ছিল, আমি ডিটেলস বলে দিলাম ধীরে ধীরে। তো আশা করি বুঝতে পারলে। তো এই সুষম অষ্টভুজের প্রতিটি বহিঃকোণের পরিমাপ নির্ণয় করো। তো এক্ষেত্রে আমাদের একটা সূত্র মাথায় রাখতে লাগবে। তো বহিঃকোণ কত হয়? তো দেখো, আমি লিখে দিচ্ছি, বহিঃকোণ মানে প্রতিটি বহিঃকোণ অবশ্যই, প্রতিটি বহিঃকোণ। দেখো, মোট হচ্ছে বহিঃকোণ কত হয়? মোট বহিঃকোণ 360 ডিগ্রি। এবার হচ্ছে বাহু সংখ্যা কত? বাহু সংখ্যা হচ্ছে 8। তো এইটা হচ্ছে সূত্র আমাদের, 360 ডিগ্রি বাই এন। তো এটা আমাদের কাটাকাটি করতে হবে। তো 8 দিয়ে কাটলে কত হচ্ছে? 8 দিয়ে কাটলে এটা আমাদের হচ্ছে একবারে 45 হবে। তো এইটা হচ্ছে 45 ডিগ্রি। তো এক্ষেত্রে আমাদের সঠিক আনসারটা হলো অপশন নাম্বার এ। তো এইটা হচ্ছে খুব সহজ অঙ্ক ছিল। তো আশা করি বুঝতে পারলে। তো আমাদের ফর্মুলাটা কিন্তু মনে রাখতে হবে, 360/n। এবার যদি বাহু সংখ্যা বলে তাহলে হচ্ছে 360 বাই একই বহিঃকোণ, এটাতে ভাগ করলে বাহু সংখ্যা পেয়ে যাবো।